নমস্কার। আজকের এই ভিডিওটির নাম দিয়েছি রিদিম অফ অ্যাস্ট্রোলজি। বাংলায় আমি বলতে চাইছি যে জ্যোতিষের ছন্দ। আজকে একটু অন্য ধরনের আলোচনা করব। অ্যাস্ট্রোলজি থেকে আমরা এতদিন অনেক সূত্র, অনেক জন্মছক বিচার বা বিভিন্ন কিছু আমরা কিন্তু শিখে এসেছি এই চ্যানেলের মাধ্যমে। আজকে অ্যাস্ট্রোলজি যে রিদিম, সেই ছন্দগুলো ঠিক কেমন হতে পারে সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। আজকে 4টি টপিক নিয়ে আলোচনা করব। আলোচনা করতে করতেই আপনারা বুঝে যাবেন কি কি আমি আলোচনা করছি। প্রথমে আমাদের যে দৈনন্দিন জীবন, যে গৃহে আমরা সবসময় বসবাস করি, একটি ঘরের যে বিভিন্ন রকমের অংশ থাকে, সেগুলো থেকেও অ্যাস্ট্রোলজিটাকে কিভাবে আমরা দেখতে পারি বা কিভাবে দেখা যায়, সেটি আমরা আজকের এই ভিডিওতে প্রথমে একটু দেখব, তারপরে আবার অন্য প্রসঙ্গে আলোচনা করব। দেখুন, আমি এখানে একটি ঘরের জানালা আঁকছি। একটু পুরনো দিনের জানালা আমাদের যেমন হয়, যে ধরুন একটি জানালা মাঝখানে একটি পার্ট থাকে, পার্টিশন থাকে, উপরের একটি অংশ, এখানে একটি পাল্লা, এখানে একটি পাল্লা, আবার নিচে ঠিক এরকম এখানে একটি পাল্লা, এখানে একটি পাল্লা। এগুলো আপনাদের বাড়িতে থাকবে বা আপনার বাড়িতে না থাকলে কখনো না কখনো এই ধরনের জানলাকে আপনারা দেখেছেন। আমরা যখন দেখি যে এই জানালার এই নিচের অংশটা ভাঙা, এগুলো ভেঙে গেছে, পাল্লাগুলো খুলে যাচ্ছে, বারবার মিস্ত্রি লাগাতে হচ্ছে, পাল্লাটাকে ঠিক করতে হচ্ছে। দেখা গেল একটি জানলার উপরের অংশটা ঠিক থাকছে, নিচের অংশটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে, বিশেষ করে বাড়িটি যার নামে রয়েছে, অর্থাৎ যিনি বাড়িটির আইনগতভাবে মালিক, অথবা যিনি বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন, অথবা যিনি ওই ঘরে বসবাস করেন সবসময়। তাহলে নিচের অংশ পাল্লাগুলো যখন খারাপ হয়, তখন ধরে নিতে হবে যে ওই জাতক বা জাতিকা যিনি ওই ঘর ব্যবহার করেন বা যিনি ওই ঘরের মালিক, তার চন্দ্রটা ডিস্টার্ব আছে। তাই চন্দ্র ডিস্টার্ব থাকলে পরে, বা চন্দ্র থেকে আমরা যা কিছু নেতিবাচক বাচক রেজাল্ট আমাদের জীবনে কিন্তু আসতে পারে। তার মানে আমরা কি বুঝলাম, একটি জানলার দুটো অংশ, উপরের পার্ট এবং নিচের পার্ট, নিচের পার্টটাকে আমরা কিন্তু চন্দ্র হিসেবে দেখব। তাহলে দেখুন, একটি বাড়িতে ঢুকে একটি জানলাটাকে ভালো করে অবজার্ভ করে আপনি একজন জাতক জাতিকার কোন গ্রহটি ডিস্টার্ব রয়েছে সেই সম্বন্ধে কিন্তু আপনার একটা ধারণা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তাহলে এই ধরনের জানলার নিচের অংশটাকে আমরা চন্দ্র হিসেবে ধরব।
ঠিক যদি এর অপোজিট হয়, অর্থাৎ নিচের অংশ ঠিক রয়েছে, উপরের অংশটাও ভেঙে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেই জাতকের রবি অর্থাৎ সান ডিস্টার্ব করছে। শুধু তাই নয়, রবি শুধু নয়, তার পুত্র, তার যে সন্তান, সেই সন্তানেরও নানা দিক থেকে তার উপরে কিন্তু নানা রকমের নেতিবাচক প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে উপরের অংশ অর্থাৎ সেটা আমরা সান বা সন, সন মানে পুত্র, সান মানে রবি, এটা দেখতে পারি। এই জানলাটাকে আমি মাঝামাঝি যদি দাগ টানি, বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ এভাবেও আমরা ভাগ করে দেখতে পারি। দেখুন, তাহলে এই ছোট্ট একটু জায়গা থেকে আমরা একজন জাতকের হাত, একজন জাতকের জন্মছক না দেখেও, এই ধরনের কিছু লক্ষণ দেখেও আমরা কিন্তু সেই জাতক বা জাতিকার সম্বন্ধে বা তার পরিবার সম্বন্ধে অনেক কিছুই আগাম বলে দেওয়ার মতো একটা যোগ্যতা বা ক্ষমতা তৈরি করে নিতে পারি। তাহলে এই গেল একটি অংশ। এরপরে আবার একটা অন্য পার্ট নিয়ে আলোচনা করি, শুনতে থাকুন, যাবেন না, খুব ইন্টারেস্টিং জিনিস, আপনাদের ভালো লাগবে। প্রত্যেক বাড়িতে সদর দরজা থাকবে, নাহলে মানুষ সেই গৃহে তো প্রবেশ করতে পারবে না। তাহলে ধরে নিচ্ছি একটি বাড়িতে এরকম একটি দরজা রয়েছে। সদর দরজা। এই দরজা সবসময় এটাকে রিপ্রেজেন্ট করছে রাহু। দরজা রাহু, আমাদের শরীরের রাহু হচ্ছে আমাদের এই মুখ। তাহলে এই যে বাড়ির সদর দরজা, জ্যোতিষ মতে সেটাকে রিপ্রেজেন্ট করছে রাহু। আমরা সচরাচর যা করে থাকি, এই সদর দরজার সামনে এই অংশটুতে আমরা জুতো খুলে রাখি। একদম সামনাসামনি, সদর দরজার সামনাসামনি রাখি। দেখবেন বাড়ির যারা বয়স্ক মানুষ, পিতা পিতামহ বা ঠাকুমা দিদিমা, তারা আগে বলতেন, আপনারা ছোটবেলায় শুনেছেন যে দরজার সামনে জুতো রাখবে না। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষা লাভ করার ফলে আমরা আমাদের যে সংস্কৃতি বা যা কালচার, সেটাকে আমরা অনেকটা অবহেলা বা নেগলেক্ট করতে শিখেছি। তার জন্য আমরা অনেক সময় এই জুতোটাকে সামনে রাখা জন্য নিষেধ করলেও আমরা কিন্তু সেটাকে খুব সহজেই অবজ্ঞা করে থাকি এবং আমরা বলে থাকি যে দিস ইজ এ ব্যাকডেটেড কালচার। তাহলে দরজা হলো রাহু, জুতো হচ্ছে কেতু। একটা শরীরের মাইথোলজিতে বলা হয় দুটো পার্ট, মাথা, কোমরের উপরের অংশ, কোমরের নিচের অংশ। রাহু এবং কেতু কখনো তারা পরস্পর একই ঘরে থাকে না বা একই জায়গায় হাসে না। 12টি রাশির মধ্যে কখনোই রাহু
কেতু সবসময় একে অপরের অপোজিটে থাকে, 180 ডিগ্রিতে থাকে, আপনারা জানেন। সেই রাহু এবং কেতু যদি এক জায়গায় হয়, তাহলে রাহু এবং কেতুর জন্য যা যা কিছু নেগেটিভ, যা যা কিছু খারাপ ঘটনা বা যা যা কিছু অশুভ, সবই কিন্তু সেই পরিবারের জন্য আসতে পারে। এটাকে আপনারা অনেকেই, এই কথাকে আপনারা অনেকেই এটাকে অস্বীকার করতে পারেন বা এটাকে নাও মানতে পারেন। সেটা প্রত্যেক মানুষের ভাবনা চিন্তার নিজস্ব স্বাধীনতা, এখানে আমি প্রবেশ করতে কখনোই চাইব না। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে দরজার সামনে জুতো খুলে না রাখার প্রধান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা মাইথোলজিক্যালি যে ব্যাখ্যা, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আর একটা চমৎকার টপিক নিয়ে বলবো। দেখবেন, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে আপনার জন্মছক নিয়ে গেলেন, তিনি দেখে বললেন, হ্যাঁ আপনার ভাগ্য অতি সুপ্রসন্ন, সব কিছুই ঠিকঠাক রয়েছে, সামান্য কিছু প্রতিকার আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, রাজযোগ রাজতিলক আপনার কপালে জ্বলজ্বল করছে। কিন্তু দেখা গেছে যে জন্মের পর থেকেই শুধু চড়াই উতরাই হোঁচট খেতে খেতে আপনি এগিয়ে চলেছেন, কোনো কাজ আপনার ঠিকঠাক হচ্ছে না। ব্যবসা হোক বা চাকরি হোক, যে সাকসেস বা সফলতা পাওয়ার কথা আপনার ছিল, আশানুরূপ কিন্তু আপনি সেটা লাভ করতে পারেননি। অথচ জন্মছক বা একটা ডেট অফ বার্থে, রাশিচক্রে সমস্ত কিছু ঠিকঠাক আছে, সেখানে কোনো কিছু খারাপ নেই। জ্যোতিষ পণ্ডিত মশাইরা আপনাকে বারবার সেটা বলে এসেছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো রেজাল্ট হচ্ছে। এরও একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে ভাইব্রেশন। প্রত্যেকটা জিনিস একটা রিদম বা ছন্দ বা একটা ভাইব্রেশনে চলে। সে ট্রেন হোক বা যে কোনো গাড়ি হোক বা আপনার চলা হোক, সেই ছন্দের যদি কখনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হয়, তখন দেখবেন একটা ভালো জিনিসও কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তাই এই রিদম বা ছন্দ, সেটা যদি খুব ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে যতই সব কিছু থাক, কিন্তু ছন্দপতন কিন্তু ঘটতে পারে। কেন একথা বললাম? তার কারণ হচ্ছে, আপনাদের প্রত্যেকেরই একটা ডেট অফ বার্থ রয়েছে। আপনাদের প্রত্যেকেরই একটা গুড নেম রয়েছে। ডেট অফ বার্থ এবং গুড নেম, এই দুটোর মধ্যে যদি ভাইব্রেশন, তাদের মধ্যে যদি ছন্দটা খুব সুন্দর না হয়, তাহলে যে কথাগুলো কিছুক্ষণ আগে বললাম, সেগুলো আপনার জীবনে ওয়েলকাম হবে। আর যদি এই দুটো জিনিস খুব সুন্দরভাবে ব্যালেন্সড থাকে, তাহলে কিন্তু আপনার জীবন সুমধুর হবে। দেখবেন, যার জন্য আগেকার দিনে মানুষজন পরিবারে যখন নতুন নবজাতকের আগমন ঘটছে, শুভ দিনে তাদের একটা সুন্দর নামকরণ তাদের করা হয়ে থাকত। নামকরণ সাধারণত দেবী দেবতা, মুনি ঋষি, বিশিষ্ট যে নাম রয়েছে, প্রতিষ্ঠিত নাম, তাদের উপরেই সেই নামের অনুকরণ করেই কিন্তু নাম রাখা হতো। কেন? সেই নামগুলো আমাদের কাছে বাস্তব জগতে ইতিহাস বলছে যে সেই নামগুলোর জন্য একটা ফেমাস নাম।
তাই আর আমরা এখন যা খুশি নাম রাখছি, 2 অক্ষর 3 অক্ষর, যে নামের কোনো অর্থ হয় না, মানে যা খুশি আমরা রাখি। ডেট অফ বার্থের সঙ্গে নেমের যদি ছন্দ মিল না ঘটে, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠতে পারে। এই জন্য দেখবেন এখন অনেকেই আবার এই শতাব্দীর মানুষ যারা এই অ্যাস্ট্রোলজির প্রতি তাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, তারা সন্তান জন্মানোর পরপরই বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের কাছে তারা যান তার সন্তানের একটা শুভ নাম ডেট অফ বার্থ অনুযায়ী রাখার জন্য। প্রথমে পিতামাতা সেই নাম রাখেন, সেই নামটাকে ডেট অফ বার্থের সঙ্গে ভাইব্রেশনটাকে ম্যাচ করবার জন্য যারা এই ধরনের কাজ করে থাকেন তাদের সাহায্য তারা নিয়ে থাকেন। তাই সব কিছুই এই যে আজকের ভিডিওতে আলোচনা করছি, এই সবগুলোই হচ্ছে অ্যাস্ট্রোলজির রিদম, ছন্দ বা ভাইব্রেশন। এখন একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আবার সেই প্রথম পার্টের একটা অন্য জিনিস, উইন্ডো, জানালা। এই জানালার সাধারণত 2টো পোর্শন থাকে, এদিকের একটি পাল্লা, ডান দিকের একটি পাল্লা, বাঁ দিকের একটি পাল্লা। ডান দিকের পাল্লাটাকে আমরা ডান চোখ হিসেবে দেখব, বাম দিকের পাল্লাটাকে আমরা বাম চোখ হিসেবে দেখব। প্রথমে যে আলোচনা করেছিলাম, জানলার পাল্লা ভেঙে চুরে গেলে, খারাপ হলে, বা তাতে কোনো রকমের ঘুণ পোকা বা উই পোকা ধরে ক্ষতিগ্রস্ত হলে, বা পাল্লা ভেঙে ঝুলছে, এই ধরনের লক্ষণ যদি বাম পাল্লায় হয়, তাহলে সেই জাতক জাতিকার বাম চোখের ডিস্টার্ব হতে পারে। যদি ডান দিকের পাল্লায় সেই ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু ডান চোখের সমস্যা হতে পারে। তবে অ্যাস্ট্রোলজি শুধু জন্মছক থেকেই যে বিচার করা হয় তা কিন্তু নয়। আমরা জন্মছককে বা একটা এই জ্যোতিষের এই যে বিচারের যে ছন্দ ধারা, এটাই আজকের কিছু নমুনা বা কিছু উদাহরণ আমি আপনাদের সামনে রাখলাম। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, আজকে এখানে রাখছি। মাঝে মাঝে সময় পেলে আপনাদের সঙ্গে এই ধরনের আরও শেয়ার করব। সবাই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।